আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। নিজস্ব প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধজাহাজ নামিয়ে চমক দেখাল ইরান। যুদ্ধের ঢাল ঠিক, টয়লেট কাণ্ডে ধুঁকছে মার্কিন জাহাজ। ইরানে হামলা নিয়ে মার্কিন প্রশাসন দুই ভাগ, সেনাপ্রধানের মুখোমুখি ট্রাম্প। কূটনীতিকে অগ্রাধিকার দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হাতের নাগালে আরাকজি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4 বছরে 118 নেপালির মৃত্যু, নিখোঁজ 132 জন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিজস্ব প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধজাহাজ নামিয়ে চমক দেখাল ইরান। আর এই খবরটি বর্তমানে আন্তর্জাতিক প্রতিরক্ষা ও ভূ-রাজনৈতিক অঙ্গনে একটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘ দশক ধরে নানাবিধ আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। কিন্তু এই সীমাবদ্ধতাগুলোকে তারা নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই নতুন যুদ্ধজাহাজটি কেবল একটি সামরিক নৌযান নয়, বরং এটি প্রযুক্তিগত স্বনির্ভরতার একটি বড় প্রমাণ হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়েছে। আধুনিক নৌযুদ্ধ বিহারে রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা বা স্টেলথ প্রযুক্তি, উন্নত মিসাইল গাইডেন্স সিস্টেম এবং দীর্ঘ সময় ধরে গভীর সমুদ্রে টহল দেওয়ার ক্ষমতা একটি দেশের নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইরানের এই নতুন যুদ্ধজাহাজে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। আন্তর্জাতিক সমুদ্রপথ, বিশেষ করে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। আর এই অঞ্চলে নিজেদের আধিপত্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ইরান তাদের নৌবাহিনীকে ঢেলে সাজাচ্ছে। একটি দেশের ওপর যখন বাইরে থেকে অস্ত্র বা প্রযুক্তি কেনার নিষেধাজ্ঞা থাকে, তখন সেই দেশের প্রকৌশলী ও বিজ্ঞানীরা নিজেদের মেধা ও দেশের অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করে এমন কিছু তৈরি করেন যা সত্যিই বিস্ময়কর। এই যুদ্ধজাহাজের নকশা থেকে শুরু করে ইঞ্জিন, রাডার ব্যবস্থা এবং অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা সবকিছুই দেশীয় প্রযুক্তিতে তৈরি, যা প্রমাণ করে যে আধুনিক সামরিক প্রকৌশলে তারা কতটা অগ্রসর হয়েছে। এই অগ্রগতি কেবল তাদের জাতীয় নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি তাদের আঞ্চলিক প্রতিবেশী এবং পশ্চিমা দেশগুলোর জন্য একটি পরিষ্কার বার্তা বহন করে যে যেকোনো সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। অনেক বিশ্লেষক মনে করেন ইরানের এই প্রযুক্তিগত উল্লঙ্ঘন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে, কারণ সমুদ্রপথে শক্তিশালী উপস্থিতি মানেই আন্তর্জাতিক বাণিজ্যের উপর পরোক্ষ নিয়ন্ত্রণ। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয়, নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ধরনের সামরিক সরঞ্জাম কি একটি দেশের আত্মনির্ভরশীলতার সবচেয়ে বড় উদাহরণ হতে পারে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি বিশ্লেষণ আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করে। এবার চলুন দৃষ্টি দেওয়া যাক সম্পূর্ণ ভিন্ন এবং কিছুটা চমকপ্রদ একটি খবরের দিকে, যা প্রমাণ করে যে প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মৌলিক কিছু জায়গায় ত্রুটি থাকলে তা কতটা ভোগান্তির কারণ হতে পারে। খবরটি হল, যুদ্ধের ঢাল ঠিক থাকলেও টয়লেট কাণ্ডে ধুঁকছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির নৌবাহিনীর অত্যাধুনিক জাহাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত, যাদের রয়েছে পারমাণবিক শক্তিচালিত বিশাল সব এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী, যেগুলো তৈরিতে খরচ হয় বিলিয়ন বিলিয়ন ডলার। কিন্তু সম্প্রতি মার্কিন সরকারের একটি জবাবদিহিতা বিষয়ক কার্যালয়ের বা গাওয়ের প্রতিবেদনে এমন কিছু তথ্য উঠে এসেছে যা সত্যি অবাক করার মতো। এই বিশাল জাহাজগুলোর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বা টয়লেট সিস্টেম বারবার বিকল হয়ে যাচ্ছে, যার ফলে জাহাজে অবস্থানরত হাজার হাজার নাবিক ও সেনা সদস্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আপনারা একটু চিন্তা করে দেখুন, একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে প্রায় 4 থেকে 5 হাজার ক্রু বা নাবিক দিনের পর দিন, মাসের পর মাস গভীর সমুদ্রে অবস্থান করেন। সেখানে যদি তাদের দৈনন্দিন ব্যবহারের সবচেয়ে জরুরি ব্যবস্থাটি কাজ না করে, তবে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর কতটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রতিবেদন অনুযায়ী এই জাহাজগুলোতে বিমানের মতো এক ধরনের বিশেষ ভ্যাকিউম টয়লেট সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত জটিল এবং এর পাইপলাইন
পাইপলাইনগুলো নিয়মিত জ্যাম হয়ে যায়। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল এই পাইপলাইনগুলো পরিষ্কার করার জন্য এক ধরনের বিশেষ অ্যাসিড ব্যবহার করতে হয় এবং এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে প্রতিবার প্রায় $4 লক্ষ মতো বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়, যা সাধারণ মানুষের করের টাকার এক বিশাল অপচয় বলে মনে করছেন সমালোচকরা। একদিকে জাহাজের ডেকে রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক ফাইটার জেট, রাডার এবং অ্যান্টি মিসাইল সিস্টেম, যা যেকোনো মুহূর্তে যেকোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। আর অন্যদিকে সেই জাহাজের ভেতরের একটি সাধারণ টয়লেট সিস্টেম ঠিকমতো কাজ করছে না। এই বিষয়টি আধুনিক প্রকৌশলের একটি বড় ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে। আন্তর্জাতিক নীতির আলোচনায় এবার নজর দেওয়া যাক যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে, যেখানে বলা হচ্ছে ইরানে হামলা বা সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে মার্কিন প্রশাসন কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদকালে সেনাপ্রধানের মুখোমুখি একটি ভিন্ন অবস্থানে দাঁড়িয়েছিলেন। একটি দেশের পররাষ্ট্রনীতি, বিশেষ করে যখন তার সামরিক সংঘাতের মতো স্পর্শকাতর বিষয়ের সাথে যুক্ত থাকে, তখন প্রশাসনের ভেতরে মতানৈক্য হওয়াটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে এটি যখন প্রকাশ্যে চলে আসে, তখন তা বিশ্ব রাজনীতির জন্য একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। রাজনৈতিক নেতারা অনেক সময় তাদের নিজস্ব রাজনৈতিক আদর্শ, ভোটারদের প্রত্যাশা এবং তাৎক্ষণিক ফলাফলের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে চান। অন্যদিকে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, যারা মাঠে থেকে যুদ্ধ পরিচালনা করেন, তারা যে কোনো পদক্ষেপের দীর্ঘমেয়াদী পরিণতি, ঝুঁকি এবং মানবিক ও অর্থনৈতিক ক্ষতির দিকটি গভীরভাবে বিশ্লেষণ করেন। এই প্রতিবেদনে উঠে এসেছে যে ট্রাম্প প্রশাসনের সময় ইরানের বিরুদ্ধে কোনো কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব যতটা আগ্রাসী মনোভাব পোষণ করেছিলেন, মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরা ঠিক ততটাই সতর্ক অবস্থানে ছিলেন। সেনাপ্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা মনে করেছিলেন যে মধ্যপ্রাচ্যের মতো একটি অস্থিতিশীল অঞ্চলে নতুন করে কোনো বড় ধরনের সংঘাত শুরু হলে তা কেবল ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়বে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতির ওপর। তাছাড়া ইরান সামরিক দিক থেকে বেশ শক্তিশালী এবং তাদের মিত্রদের মাধ্যমে পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর ওপর পাল্টা আঘাত হানার সক্ষমতা তাদের রয়েছে, যা মার্কিন সেনাদের জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী এবং সামরিক উপদেষ্টাদের মধ্যে মতপার্থক্য দেখা দেওয়াটা প্রমাণ করে যে পরাশক্তিগুলোর ভেতরেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটা হিসাব নিকাশ করতে হয়। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়মিত অনুসরণ করেন, তারা নিশ্চয়ই বোঝেন যে কূটনীতি এবং সামরিক শক্তির মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি। তবে এই উত্তেজনার এবং মতানৈক্যের মাঝেই শান্তির একটি সুবাতাস বয়ে আনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছেন যে কূটনীতিকে যদি অগ্রাধিকার দেওয়া হয়, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করাটা একেবারেই হাতের নাগালে। এই বক্তব্যটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ দীর্ঘকাল ধরে চলা বৈরিতা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের সাধারণ মানুষ যে ধরনের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, তার একটি শান্তিপূর্ণ সমাধানের পথ কেবল কূটনীতির মাধ্যমেই প্রশস্ত হতে পারে। আপনারা জানেন যে 2015 সালে ইরান এবং বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA নামে পরিচিত। কিন্তু পরবর্তীতে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে দুই দেশের মধ্যে সম্পর্ক আবারও তলানিতে গিয়ে ঠেকে। এখন বর্তমান প্রেক্ষাপটে আব্বাস আরাগচির এই মন্তব্য প্রমাণ করে যে ইরান আলোচনার টেবিলে ফিরে যেতে এবং পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে একটি নতুন বোঝাপড়ায় আসতে আগ্রহী। একটি সফল কূটনৈতিক চুক্তির অর্থ হল কেবল রাজনৈতিক উত্তেজনা প্রশমন নয়, বরং এর সাথে সরাসরি জড়িয়ে থাকে অর্থনৈতিক উন্নয়ন, বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। যদি দুই দেশের মধ্যে একটি সম্মানজনক চুক্তি হয়, তবে ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো ধীরে ধীরে প্রত্যাহার করা হতে পারে, যার ফলে দেশটি আন্তর্জাতিক বাজারে তাদের তেল ও অন্যান্য পণ্য স্বাধীনভাবে রপ্তানি করার সুযোগ পাবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বাড়বে, যা হয়তো বিশ্বব্যাপী মূল্যস্ফীতি কমাতেও সাহায্য করবে।
অন্যদিকে পশ্চিমাদের দিক থেকে চিন্তা করলে একটি চুক্তির মাধ্যমে তারা ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নজরদারি নিশ্চিত করতে পারবে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় উদ্বেগের বিষয়। কূটনীতি হচ্ছে এমন একটি হাতিয়ার যা বড় বড় সংকটের সমাধান কোনো রকম শক্তি প্রয়োগ ছাড়াই করতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে উভয় পক্ষই যদি তাদের পূর্বের অনমনীয় অবস্থান থেকে কিছুটা সরে এসে একটি গঠনমূলক আলোচনার সূচনা করে, তবে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আজকের শেষ খবরে আমরা এমন একটি বিষয়ের দিকে নজর দেব যা সত্যি হৃদয় বিদারক এবং বিশ্বজুড়ে শ্রম বাজার ও অভিবাসনের একটি ভিন্ন কষ্টদায়ক দিক আমাদের সামনে তুলে ধরে। খবরটি হল, রাশিয়া ইউক্রেন যুদ্ধের গত 4 বছরে অন্তত 118 জন নেপালি নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও 132 জন এখনও নিখোঁজ রয়েছেন। নেপাল হিমালয় কন্যা হিসেবে পরিচিত একটি অত্যন্ত সুন্দর দেশ হলেও অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবের কারণে প্রতি বছর হাজার হাজার তরুণ নেপালি নাগরিক জীবন ও জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান। কিন্তু যখন এই অভিবাসীরা উন্নত জীবনের আশায় অনেক সময় মানব পাচারকারী বা দালালদের মিথ্যা আশ্বাসে পড়ে এমন কোনো দেশে গিয়ে পৌঁছান যেখানে সংঘাত চলছে, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে এই ঘটনাটি তারই একটি জ্বলন্ত প্রমাণ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই নেপালি নাগরিকদের অনেককেই হয়তো বলা হয়েছিল যে তারা সেখানে অযুদ্ধমূলক কাজ যেমন রান্নাবান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা বা লজিস্টিক সাপোর্টের কাজ করবেন, কিন্তু বাস্তবতা হল তাদের অনেককেই শেষ পর্যন্ত ফ্রন্ট লাইনে বা সংঘাতপূর্ণ এলাকায় কাজ করতে বাধ্য করা হয়েছে। এই 118 জনের মৃত্যু শুধু কিছু সংখ্যা নয়, এটি 118টি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প, যারা হয়তো তাদের প্রিয়জনের পাঠানো অর্থের ওপর নির্ভর করে বেঁচেছিল। অন্যদিকে যে 132 জন নিখোঁজ রয়েছেন, তাদের পরিবারগুলো প্রতিনিয়ত এক বুক আশা আর চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। না পারছেন প্রিয়জনকে ফিরে পাওয়ার আশা ছাড়তে, না পারছেন তাদের মৃত্যুর খবর মেনে নিয়ে শোক পালন করতে। নেপালের সরকার ইতোমধ্যে তাদের নাগরিকদের ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক স্তরে জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং রাশিয়া সরকারকে চিঠি দিয়ে অনুরোধ করেছে যেন তাদের নাগরিকদের সংঘাতপূর্ণ এলাকায় না পাঠানো হয়। এই ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে বৈশ্বিক সংঘাতের প্রভাব কেবল সেই দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না যারা সরাসরি সংঘাতে লিপ্ত, বরং এর মানবিক মূল্য চোকাতে হয় হাজার মাইল দূরের কোনো দরিদ্র বা উন্নয়নশীল দেশের সাধারণ মানুষদেরও। বন্ধুরা, জীবন ও জীবিকার তাগিদে মানুষ কত কিছুই না করে, কিন্তু অভিবাসীদের সুরক্ষার জন্য আন্তর্জাতিকভাবে আরও কঠোর নীতিমালা এবং সচেতনতা কতটা জরুরি তা এই ঘটনাটি প্রমাণ করে। আমাদের আজকের খবরের আয়োজন এ পর্যন্তই।